স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরণী। অর্থ ও আস্থা বিল, জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারবে এমন সুপারিশ বিএনপির। এছাড়া দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হবার বিষয়টি বাধ্যতামূলক না রেখে উন্মুক্ত রাখতে চায় দলটি। নেতারা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের মাঝে এসব কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। জুলাই বিপ্লবে আমূল রাষ্ট্র সংস্কার জন আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় গঠিত সংস্কার কমিশনগুলো নিয়ে গঠন করা হয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্র সংস্কারে কমিশন স্প্রেডশিটে ১৬৬ সংস্কারের সুপারিশ করলে বিভিন্ন বিষয়ে মতনৈক্য তৈরি হয় রাজনৈতিক দলগুলোর সাথে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে সংবিধান, নির্বাচন কমিশনের মতো ৫টি সংস্কার কমিশনের প্রস্তাবনা বিষয়ে ভিন্ন মত নিয়ে ঐক্যমত্যে পৌঁছানোর লক্ষ্যে গত সপ্তাহে প্রথমবারের মতো বৈঠক হয় বিএনপির। সেসব নিয়ে দ্বিতীয় দফার আলোচনা করতে সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল। আলোচনার অগ্রগতি নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের মূলনীতি নিয়ে কমিশনের সাথে ঐক্যমত্যে এসেছে বিএনপি। আমাদের প্রস্তাব যেটা, এটা হচ্ছে যে নট মোর দেন 2 কনসিকিউটিভ টার্মস, অর্থাৎ পরপর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে, যদি দুইবারের পর একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে, তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। আরও জানান, নির্বাচনে প্রার্থীর বয়স ন্যূনতম ২১ করার পক্ষেও নয় তার দল। ন্যূনতম বয়স ২১-এর ক্ষেত্রে আমরা দ্বিমত। আমরা 4টা বিষয় উল্লেখ করেছি: অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন। এই 4টা বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের বক্তব্য এবং ভোট প্রদান করতে পারবে, তাতে সংসদ সদস্য পদ বিলুপ্ত হবে না। বৃহত্তম জাতীয় স্বার্থে সংস্কার কাজের স্বচ্ছতা ও আন্তরিকতা নিয়ে ঐক্যমত্য কমিশনকে সহযোগিতা করছে বলেও জানায় দলটি। সংবিধানের ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে নির্বাচন কমিশনের ওপর সরাসরি আস্থা না রেখে সামগ্রিক সংস্কার প্রক্রিয়ার ওপর জোর দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর একথা জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দলটি বলছে, বর্তমান কমিশনের অধীনে নয়, বরং ঐকমত্য ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমেই দেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব। বিতর্কিত নির্বাচনের সঙ্গে জড়িত নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিচারের দাবি জানিয়েছে এনসিপি। যাতে সংস্কারের বিষয়গুলোকে ফোকাস করা হয়ে থাকে এবং সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন নির্বাচন আসে, সেই বিষয়ে আমরা তাদেরকে, যাতে নির্বাচন কমিশন সেদিকে ধাবিত হয়, সে বিষয়ে তাদেরকে কাজ, যাতে ন্যায় বাংলাদেশের জনদাবির মুখে, সে বিষয়ে তাদেরকে আমরা দাবি জানিয়েছি। রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। তিনি ছাত্রদলের রাজনীতি করতেন বলেই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা তাকে হত্যা করেছে। ঘটনার পর বনানী থানায় বৈষম্য বিরোধী 5 জন ছাত্র নেতার নাম উল্লেখ করে 8 জনের নামে মামলা করেছে নিহতের ভাই। পুলিশ বলছে, অপরাধীরা যেই হোক, তদন্তে নাম আসলে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার বিকেলে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজকে একদল যুবক ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নিলে মৃত্যু হয় তার। ঘটনার পরপরই ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার নেতারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। রবিবার সকালে সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা আবারও দাবি করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার সদস্য তুষার এবং হৃদয়ের নেতৃত্বে পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড। নিজ সংগঠনের ভিতর থেকে প্রশ্ন সম্মুখীন হচ্ছে, সে কারণে তারা এই হত্যাকাণ্ডের সাথে আমাদের এই তাদের যে নেতাকর্মীরা জড়িত, এটা যদি অস্বীকার করে আমরা এটি অবাক হব না। এই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে ছাত্র লীগকে পুনর্বাসন করা হয়েছে। এদিকে পারভেজ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত সহ 8 জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহতের মামাতো ভাই। তবে হত্যাকারী যে দলেরই হোক না কেন, শাস্তি নিশ্চিত করা হবে বলছে পুলিশ। ঘটনার সাথে জড়িত যে হোক না কেন, এখানে অপরাধী হিসেবে যদি যে কারো নাম আসে, মামলা তদন্তে যদি কারো নাম চলে আসে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ইউনিভার্সিটি অফ স্কলার্স এর 2 ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ এনে জাহিদুল ইসলাম পারভেজকে তর্কাতর্কির পর ছুরিকাঘাতে হত্যা করা হয়।
আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে দেশের উত্তরের জনপদ খ্যাত সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে। 64টি জেলার সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যা সমাধানের চ্যালেঞ্জ এবং কি সম্ভাবনা নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম বা আছি পঞ্চগড় জেলা। সেই পঞ্চগড় জেলার বিভিন্ন যে বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি সেটা হচ্ছে স্বাস্থ্য খাত এবং শিক্ষা সহ অন্যান্য বিষয়। তার মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হয়েছে, কতটুকু অবনতি হয়েছে, কতটুকু উন্নতি হয়েছে, সেসব বিষয়ে জানার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার। তার সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব আইন শৃঙ্খলা বিষয়ে। স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসে। শুরুতে একটু জানতে চাচ্ছিলাম যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন করতে পেরেছেন আপনি? পঞ্চগড় আপনারা জানেন যে এই জেলায় 5টি থানা রয়েছে এবং 5টি থানার ম্যাক্সিমাম থানাগুলি হলো সীমান্তবর্তী। তো এখানে আমরা দেখেছি যে মাদকের বেশ প্রকোপ রয়েছে। তো আমি এখানে জয়েন করার পরে আমরা সকল মানুষ এসে বললেন আমাদের কাছে যে মাদক কিভাবে কমানো যায়। তো সেখানে আমরা আইনের আওতায় আনার পাশাপাশি আমরা দেখেছি যে শুধু আইন দিয়েই হচ্ছে না, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাদকে আসক্ত। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে এলাকার লোকজনকে যদি আমরা সচেতন করতে পারি এবং সকল শ্রেণী পেশার মানুষকে যদি আমরা একীভূত করতে পারি তাহলে এটা সম্ভব। পরবর্তীতে আমরা রাজনৈতিক ব্যক্তিদেরকে, শ্রেণী পেশার লোকদেরকে একত্রিত করেছি, পাশাপাশি স্কুল কলেজে প্রোগ্রাম করেছি। আমরা কমিউনিটি পুলিশের সহযোগিতায় বিভিন্ন এলাকায় আমরা এন্টি ক্রাইম মিটিং করেছি, মাদক নিরোধ সভা করেছি। সর্বোপরি বিষয়টা হলো যে সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করার কারণে আমাদের এখানে আলহামদুলিল্লাহ মাদকটা অনেকটা কমে এসেছে। এবং আপনারা জানেন যে পঞ্চগড় একটি রামের ডাঙ্গা একটি এলাকা আছে, একটি মাদক প্রবণ এলাকা ছিল। ওই এলাকার মানুষের সকলের সহযোগিতায় আমরা এই এলাকাকে মাদক মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং পাশাপাশি রামের ডাঙ্গার মতো আমরা অন্যান্য এলাকাতেও আমরা এন্টি ক্রাইম মিটিং করার কারণে মানুষকে একসাথে, তাদেরকে জনসচেতনতামূলক কার্যক্রমে একসাথে একীভূত করার কারণে আমরা মাদকটাকে প্রায় আমরা মনে করি 70% আমাদের কন্ট্রোলে আসতে পেরেছি। এছাড়াও তো ডাকাতির বিষয় থাকে, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা চাঁদাবাজি বিষয় থাকে, আরও অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো মোকাবেলা করতে কতটা চ্যালেঞ্জ পোহাতে হচ্ছে আপনাদের? আমাদের আইনের তো চ্যালেঞ্জ তো আছে। আপনারা জানেন যেহেতু আমাদের সীমান্তবর্তী জেলা, এখানে চুরি আছে, ডাকাতি আছে। তো আমরা এখানে চুরি অনেক বেশি হয়, সেই কারণে আমরা এখানে অজ্ঞান পার্টি মলমকারীকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। এখানে আপাতত এটা আমাদের কন্ট্রোলে। আর ডাকাতি যে বিষয়টা আমাদের, আপনারা হয়তো জেনে থাকবেন যে গত মার্চ মাসের 1 তারিখ অর্থাৎ প্রথম রমজানের দিন আমাদের এলাকায় প্রায় 3টা ডাকাতি এরা করেই ফেলেছে। তো পরে আমরা পুরো গ্রুপটাকে, আমরা জেলা পুলিশ অত্র এলাকার সকল, রাত্রে তখন 12টা থেকে ভোর 5টা পর্যন্ত অত্র এলাকার সকল জনসাধারণ আমাদের সাথে যোগ দিয়েছিল এবং সবাই রাস্তা নেমে এসেছিল। তো আমাদের সাথে পুলিশের সাথে সকল জনগণের যে আন্তরিকতা, সবার প্রচেষ্টায় আমরা পুরো ডাকাত দলকে ধরতে পেরেছি এবং টাকা পয়সা সোনার পুরোটাই আমরা ধরতে পেরেছি। ধরার পরে যেটা হয়েছে যে আমাদের এখন এই এলাকায় আমরা আর কোনো ডাকাতি বা চুরি এরকম আমরা কোনো নিউজ কন্ট্রোলে এসেছে আমরা খবর পাচ্ছি না। আর বিশেষ করে গত রমজানে আমরা আলহামদুলিল্লাহ আমরা এরকম কোনো এই যে দস্যুতা বা ডাকাতি বা চুরি এই ধরনের আমরা কোনো ঘটনা আর শুনতে পাইনি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন বলে। পরবর্তী সংবাদ রাত 9টা থাকছে পঞ্চগড় জেলা প্রশাসক, তিনি জানাবেন বা তুলে ধরার চেষ্টা করবেন বা সাধারণ মানুষের যে সমস্যার সমাধানে কি করছেন তিনি সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আলোচনা সভায় বক্তব্য রাখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। তার স্মরণ সভায় আজকে সম্মানিত সভাপতি, শ্রমিক দলের সভাপতি আজকে মাঝে উপস্থিত আছেন। আমাদের সামনে শ্রমিক আন্দোলনের আরেকজন, আমি বলতে চাই যে সত্যিকার অর্থেই একজন কিংবদন্তির নেতা, যিনি শুধু বাংলাদেশের নন আন্তর্জাতিক পরিসরে নিজের জায়গা করে নিয়েছেন। আমাদের সকলের শ্রদ্ধেয়
আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত এবং আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব নজরুল ইসলাম খান আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব আহমেদ আজিম খান, শ্রমিক নেতা এবং বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী, বিশেষ সহকারী, বিশিষ্ট শ্রমিক নেতা জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ শ্রমিক নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি এই মহান মানুষটির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আমি মহান বলছি এই জন্যই যে আমি বাংলাদেশের রাজনীতিতে আমাদের বয়স তো কম হলো না। খান ভাই আছেন এখানে, তিনি আমার চেয়ে অনেক অভিজ্ঞ। এবং প্রথমেই শুরুতে আমি যে কথাটা বলেছি, সেই বিরল প্রজাতির রাজনীতিক যারা নিজেকে দিয়ে যান। বিএনপি নেতার স্মরণ সভায় বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ছিলাম সরাসরি সম্প্রচারে। তিস্তা মহাপরিকল্পনা এখনও চিন্তাতেই আছে, এটি এখনও প্রকল্প হয়ে ওঠার মতো কোনো অগ্রগতি হয়নি, এমন কথাই জানালেন পরিকল্পনা উপদেষ্টা। দুপুরে একনেক বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে তিনি বলেন, চীন সহায়তা দিতে আগ্রহী হলেও ভারতের সহযোগিতা ছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন কঠিন। চীনের দুঃখ ছিল হুয়াংহো নদী, আর বাংলাদেশে উত্তরাঞ্চলের কান্না মরা তিস্তা। উজানের দেশ ভারত পানির ন্যায্য হিস্সা না দেয়ায় পুরো অঞ্চল যেন ধীরে ধীরে অনেকটাই মরুতে রূপ নিচ্ছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর আশা জাগাচ্ছিল চীনা সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের, কিন্তু পরিকল্পনা উপদেষ্টা জানালেন সে আলোচনা এখনো প্রকল্প হয়ে ওঠার মতো পরিপক্ক হয়নি। তিস্তা প্রকল্প যেই পানি আসে ভারতের সহযোগিতা ছাড়া আসলে কি হবে, এটা পূর্ণাঙ্গ কোনো পরিকল্পনা এখনো তৈরি হয়নি। একটা নকশা ধরনের চীনের পক্ষ থেকে বেশ কয়েক বছর আগে দেওয়া হয়েছিল, কিন্তু এটাকে ঠিক প্রকল্প বলা যাবে না। উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভায় অনুমোদন দেয়া হয়েছে প্রায় 13,000 কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল প্রকল্পের। চট্টগ্রামে এ সমুদ্র বন্দর নির্মাণে 9,333 কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশের সমুদ্র বন্দর তো চিটাগাংকেই বলা হয়, কিন্তু চিটাগাং তো আসলে সমুদ্র বন্দর না, চিটাগাং হলো একটা নদী বন্দর। বে টার্মিনাল এই অনেক দিন ধরে এ সম্বন্ধে আলাপ আলোচনা হচ্ছিল, কিন্তু শুরু হচ্ছিল না কিছুতেই। এটা আমরা আজকে পাশ করে দিয়েছি। বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় 394 কোটি টাকা ব্যয় বাড়িয়ে 2,382 কোটি টাকার একটি প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেয়া হয়। আমাদের এখন চিন্তা হলো যে যুক্তরাষ্ট্রের এখনকার যে নতুন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি, তাতে করে আমরা রোহিঙ্গাদের এই যে অনুদান আমাদের প্রয়োজন হয়, এটা ভবিষ্যতে কীভাবে বা ইউএনওর মাধ্যমে আমরা কতটুকু সেটা পেতে পারবো। এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তী সরকারের অষ্টম একনেক সভা। এতে 24,247 কোটি টাকা ব্যয়ে 16টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। দুদকের কোথাও দুর্নীতি থাকলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, অনেকেই বলেন যারা দুর্নীতির অনুসন্ধান করে তারা নিজেরাই দুর্নীতির সাথে জড়িত। বিষয়টি উড়িয়ে দেওয়ার মতো নয়। দুদক যদি নিজেই দুর্নীতির সাথে যুক্ত থাকে তাহলে বাকিদের কিছু বলার সুযোগ থাকে না। আপনারা দুর্নীতির কথা বলেন, কিন্তু আপনার নিজের অফিসে তো দুর্নীতিগ্রস্ত। এটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো না, আমি এটা মোটেও উড়িয়ে দিই না। আমরা যে জায়গাটায় দুর্নীতি করি সেটাও আপনারা আমাদের দেখিয়ে দেবেন, এবং আমরা চেষ্টা করব যতটা সম্ভব সবার সাথে এই দুর্নীতি থেকে আমরাও আমাদেরও বেরিয়ে আসতে হবে। কারণ
আমাদের দুর্নীতি দমন কমিশনে যদি দুর্নীতি করে তখন তো আর বাকিদের জন্য আর বলার কিছু থাকে না। 48 ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবেন পলিটেকনিক শিক্ষার্থীরা। 6 দফা দাবি নিয়ে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা রবিবার সমাবেশ থেকে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত নানা কর্মসূচি চলবে। 6 দফা নিয়ে ঢাকা জেলার সব কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন আগারগাঁওয়ের নতুন সড়কের ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। ব্যানার, দাবি দেওয়ার প্ল্যাকার্ড ছিল শিক্ষার্থীদের হাতে। ঢাকা জেলার 20টিরও বেশি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই সমাবেশে যোগ দেন। রাস্তা অবরোধ করেছিলাম এবং তারপরে আমাদের মশাল মিছিল, কাফন মিছিল করেছিলাম। আমাদের দাবি যতক্ষণ আদায় না হবে আমরা রাজপথে থাকব। শিক্ষার্থীদের দাবি তাদের আন্দোলন যৌক্তিক, তবে তারা রাস্তায় থেকে যানজট তৈরি করতে চাচ্ছেন না। 48 ঘন্টা আমাদের দাবি না মানা হয় আমরা সবাই রাস্তায় নেমে যাব। ইনশাআল্লাহ আমাদের দাবি আজকে আমরা বাস্তবায়ন করেই যাব। সমাবেশ থেকে আগামীর কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। অনতি বিলম্বে আমাদের এই যৌক্তিক 6 দফা দাবি যদি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে আমরা 48 ঘন্টার ভিতরে লং মার্চ টু ঢাকার দিকে যেতে পারি, যদি অনতি বিলম্বে আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হয়। অবৈধ পদোন্নতির রায় বাতিল সহ আরও 5 দফা নিয়ে 8 মাস ধরে আন্দোলন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, আন্দোলনের মাধ্যমে সরকারকে এই 6 দফা বাস্তবায়ন করতে বাধ্য করবেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। ওপেনিংয়ে আর কতদিন ব্যর্থতার বৃত্তের ঘুরপাক খাবে বাংলাদেশ? প্রশ্নটা এখন সবার মনে, তবে উত্তর নেই কারো কাছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টেও ফুটে উঠেছে একই চিত্র। বাজে শট খেলে আউট হওয়াকে যেন পান্তা ভাতে পরিণত করেছে টাইগাররা। অবাক করা হলেও সত্য, শেষ 15 টেস্টে টাইগারদের কোনো ওপেনার করেননি সেঞ্চুরি, আসেনি কোনো 100 পেরোনো জুটি। ক্রিকেটের বনেদি ফরম্যাট টেস্ট, এখানেই ব্যাটারদের সবচেয়ে বেশি সুযোগ থাকে নিজেদের সামর্থ্য মেলে ধরার। তবে টাইগারদের এই ফরম্যাটেই শুনতে হয় রাজ্যের সমালোচনা। যদিও শোনাটাই স্বাভাবিক যদি বলা হয় টাইগারদের ওপেনিং জুটি শেষ কবে 100 রান পেরিয়েছিল, কিংবা টাইগারদের কোন ওপেনার টেস্টে সবশেষ সেঞ্চুরি করেছিল। মনে পড়বে না পড়াটাই স্বাভাবিক, কেননা শেষ 15 টেস্টে টাইগারদের কোনো ওপেনার থেকেই আসেনি সেঞ্চুরি, কিংবা ওপেনিং থেকে 100 ঊর্ধ্ব জুটি। বিপদের বন্ধু জিম্বাবুয়ে যখন হাজির টেস্ট খেলতে, তখনও ওপেনিং ব্যর্থতার চিত্র বদলায়নি। অফ স্টাম্পের কিছুটা বাইরের গুড লেন্থের বলের দুর্বলতা এখনও যে কাটাতে পারেনি ব্যাটাররা, তা সাদমান এবং জয়ের আউট দেখলেই স্পষ্ট। টেস্টের নিয়মিত ব্যাটার মাহমুদুল হাসান জয়ের পরিসংখ্যান দেখলে দুর্দশার চিত্রটা আরও স্পষ্ট। শেষ 5 টেস্টের 10 ইনিংসে সেঞ্চুরি তো দূরের কথা, কোনো 50ও নেই জয়ের। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টে প্রথম ইনিংসে আউট হয়েছেন 14 রানে, আর সাদমান ইসলামের শেষ 10 ইনিংসে 50-র সংখ্যা মাত্র 2টি, ডাক মেরেছেন 2 ইনিংসে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে না পারলে চট্টগ্রাম টেস্টে কপাল পুড়তে পারে যে কারোর। তাই চলমান টেস্টের মাঝেই সিলেটে জাকিরকে দেখা গেল দীর্ঘ সময় অনুশীলনে। তবে পরের টেস্টে জাকির একাদশে ফিরলেও চিত্রটা বদলাবে কিনা সেটা বলা কঠিন। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট।